অতি প্রাচীন কাল থেকে ইউরোপ তথা পশ্চিমা দেশগুলিতে ভারতীয় মশলা ও সোনার কদর ছিল খুব বেশি। সেই সময় ভারত, চীন ও পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে স্থলপথে ইউরোপীয় দেশগুলির বাণিজ্যিক যোগাযোগ চলত। এক্ষেত্রে বণিকদের অতিক্রম করতে হতো দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার। তাই জলপথে কিভাবে সহজে স্বর্ণ আর মশলার সমৃদ্ধ ভারতীয় বাজারে প্রবেশ করা যায়, ভারতীয় বাজার দখল করা যায়, তা নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিযোগিতা চলছিল দীর্ঘদিন। কিভাবে পঞ্চদশ শতকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হলো, তা আমরা উপস্থাপন করব। 1385 খ্রিস্টাব্দ পর্তুগালের রাজা প্রথম জন স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করে পর্তুগালের স্বাধীনতা ফিরিয়ে আনেন। তারপর তিনি ইংল্যান্ডের ল্যাঙ্কাস্টারের যুবরানী ফিলিপাকে বিয়ে করেন। তাদের 5 সন্তানের মধ্যে তৃতীয় ছিল যুবরাজ হেনরি, যিনি ইতিহাসে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর নামে পরিচিত। হেনরি যখন অল্প বয়সী যুবক, তখন তার বাবা তাকে 2 বড় ভাইয়ের সাথে আফ্রিকার উত্তর উপকূলে জলদস্যু দমন করতে পাঠান। অসামান্য সামরিক প্রতিভায়, প্রবল পরাক্রমে, এক রক্তক্ষয়ী সংগ্রামে জলদস্যু দমন করে যুবরাজ হেনরি স্পেনের দক্ষিণ পশ্চিমে জিব্রাল্টার প্রণালী দিয়ে দেশে ফিরছিলেন। লক্ষ্য ছিল দিগন্তের নীল জলরাশি, যা স্থলভাগকে ছুঁয়েছে। তিনি দেখলেন আফ্রিকার পশ্চিম উপকূল দক্ষিণে বেঁকে গিয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেছে। তার দৃঢ় বিশ্বাস হলো, নিশ্চিতভাবে যদি লোকেরা যথেষ্ট দক্ষিণে জাহাজ ভাসিয়ে যায়, তবে ওই উপকূল একসময় পূর্ব দিকে চূড়ান্ত বাঁক নেবে এবং তা অনুসরণ করে তারা ভারতবর্ষে পৌঁছাবে। যুবরাজের এই বিশ্বাস সত্যি প্রমাণিত হয়েছিল। দেশে ফিরে ভারতবর্ষে পৌঁছাবার জলপথ আবিষ্কারই হয়ে দাঁড়ালো যুবরাজ হেনরির একমাত্র সাধনা। পর্তুগালের দক্ষিণ পশ্চিম প্রান্তে আলগারভ প্রদেশের সেন্ট ভিনসেন্ট অন্তরীপ, আটলান্টিক মহাসাগরের দিকে অভিক্ষিপ্ত এক ফালি শুষ্ক, অনুর্বর, সংকীর্ণ ভূভাগ, যেন আটলান্টিকের আহ্বানে সমুদ্র বিজয়ের জন্য সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া ভূখণ্ড। সেখানেই গড়ে তুললেন একটি বিশাল নৌঘাঁটি ও নৌবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, যা ছিল পঞ্চদশ শতকের বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত ভৌগোলিক অভিযানের আঁতুড়ঘর। সেখানে তিনি ব্যবস্থা করলেন সমুদ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষার পাঠদান। গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, আবহবিদ্যা, সমুদ্রবিদ্যার পাঠদানের জন্য নিয়োগ করলেন সুদক্ষ নাবিকদের ও জাহাজ নির্মাতাদের। নিয়োগ করলেন জ্যোতির্বিদ ও মানচিত্র প্রণয়নকারীদের। তিনি নিজেই দিতেন উৎসাহ আর আর্থিক অনুদান। তিনি তার প্রশিক্ষিত নাবিকদের পাঠাতেন আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে। তাদের কাছে থাকত উপকূল পর্যবেক্ষণের পর মানচিত্র অঙ্কনের নির্দেশ। দেওয়া থাকত প্যাট্রোস বা রাজ বিজয় চিহ্নযুক্ত কিছু স্তম্ভ। নতুন আবিষ্কৃত ভূখণ্ড চেনার জন্য ভূমিতে গেঁথে দেওয়া হতো এই প্যাট্রোসগুলিকে। এইভাবে আফ্রিকার পশ্চিম উপকূলে প্রায় 3000 কিলোমিটার পথের মানচিত্র তৈরি হলো। কিন্তু যুবরাজ হেনরির জীবদ্দশায় তার নাবিকরা পৌঁছাতে পারল না তত দূরে, যেখানে আফ্রিকার পশ্চিম উপকূল পূর্ব দিকে চূড়ান্তভাবে বাঁক নিয়েছে।
1460 খ্রিস্টাব্দ। যুবরাজ হেনরি চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন তার অনুপ্রেরণা আর স্বপ্নকে। সেই স্বপ্নের পথে পাড়ি দিতে 1486 সালে শুরু হলো অভিযান পূবের চূড়ান্ত বাঁকের খোঁজে। নেতৃত্বে বার্থোলোমিউ দিয়াজ। পর্তুগাল থেকে তিনি নৌবহর ভাসিয়ে নিয়ে চললেন আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর পূবের বাঁকের খোঁজে। পিছনে পড়ে রইল সাদা অন্তরীপ, পড়ে রইল সিংহ পর্বত। দক্ষিণে তিনি এতটাই এলেন যে তার আগে কোনো ইউরোপীয় সেখানে আসেনি। একদিন দেখলেন দুপুরের সূর্য ঠিক মাথার উপর। তার নৌবহর পৃথিবীর বিষুব রেখা অতিক্রম করে দক্ষিণে এগিয়ে গেল। তিনি লক্ষ্য করলেন গরম আর বাড়ছে না। আবহাওয়া ক্রমশ ঠান্ডা হতে লাগলো, আর বাড়তে লাগলো পশ্চিম দিক থেকে আসা প্রবল বায়ুর গতিবেগ। একসময় পশ্চিমা বায়ুর প্রবল প্রভাবে তার জাহাজ ছিটকে গেল অনেকটাই পূর্বে। বুঝতে পারছিলেন না কোথায় তারা এসেছেন। তারা আফ্রিকার দক্ষিণতম বিন্দু অতিক্রম করে এসে পৌঁছালেন আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের আলগোয়া উপসাগরে। নাবিকরা ভাবল, যদিও উপকূল পূর্ব দিকে বাঁক নিয়েছে, তবে আবার হয়তো তা দক্ষিণে বাঁক নেবে। কিন্তু না, আর দক্ষিণে বাঁক নিল না। যুবরাজ হেনরির অনুমান সঠিক প্রমাণিত হল। নাবিকরা দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে ধৈর্য হারিয়ে ফেললেন। তারা আর সামনে এগিয়ে যেতে চাইল না। অগত্যা দিয়াজ সিদ্ধান্ত নিলেন, আর সামনে নয়, এবার পিছনে ফেরার পালা। ফেরার সময় জাহাজ চলল উপকূলের ধার ঘেঁষে। দুঃস্বপ্নের মতো ঝড়ের স্মৃতিতে আফ্রিকার দক্ষিণতম বিন্দুর তারা নাম দিল ঝড়ের অন্তরীপ, কেপ অফ স্টর্ম। পর্তুগালে ফিরে এসে রাজাকে তাদের অভিযানের কাহিনী শোনাতে রাজা ওই অন্তরীপের নাম বদলে রাখলেন উত্তম আশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ। উত্তম আশাটি নিশ্চয়ই পরিষ্কার। ইউরোপের থেকে স্বপ্নের দেশে ভারতবর্ষে পৌঁছানো। এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলেন আরও এক পর্তুগিজ নাবিক, ভাস্কো দা গামা। তার পিতা ছিলেন দক্ষিণ পশ্চিম পর্তুগালের এলেন্তেজো প্রদেশের উপকূলের সাইনাস দুর্গের সেনাপতি। সম্ভ্রান্ত এই সেনানায়ক এস্তেভো দা গামার তৃতীয় সন্তান ছিলেন ভাস্কো দা গামা। 1497 সালে পর্তুগালের রাজা তার সেই স্বপ্নের জলপথ আবিষ্কারের জন্য ভাস্কো দা গামাকে প্রেরণ করেন। শর্ত ছিল, মোট আহরিত সম্পদের 1/10 ভাগ ভাস্কো দা গামাকে দেওয়া হবে এবং তার পরিবারকে রাজকীয় মর্যাদায় উত্তীর্ণ করা হবে। কিন্তু যদি অভিযান ব্যর্থ হয়, তাহলে পরিণতি মৃত্যুদণ্ড। 8 জুলাই 1497। সারা রাত কাটালেন লিসবনের একটি গির্জায় একান্ত প্রার্থনায়। সকালে পর্তুগালের রাজা ম্যানুয়ালের শুভেচ্ছা নিয়ে তার পূর্বসূরি দিয়াজের পথে ভারতবর্ষের উদ্দেশ্যে লিসবন বন্দর ছাড়লেন ভাস্কো দা গামা। 4টি নৌবহর, সঙ্গী সাথী, নাবিক, মাঝিমাল্লা আর 3 জন দোভাষী। ভাস্কো দা গামা ক্যানারি দ্বীপ, কেপ ভার্দের সেন্টিয়াগো, গুয়েনা উপসাগর অতিক্রম করে দক্ষিণ পূর্ব আটলান্টিকের উপকূল ধরে অতি সন্তর্পণে অশান্ত উত্তম আশা অন্তরীপ পার হলেন। 1497-এর 25শে ডিসেম্বর ভাস্কো দা গামা আফ্রিকার পূর্ব উপকূলের একটি দ্বীপে পা রাখলেন। বড়দিনে পদার্পণ করা এই দ্বীপটির নাম দিলেন নাটাল, ল্যাটিন ভাষায় যার অর্থ
জন্ম। তারপর তিনি অগ্রসর হলেন আফ্রিকার পূর্ব উপকূলের মোজাম্বিকের উত্তরে মেলেন্দি বন্দরে। ভাস্কো ডা গামা জেনেছিলেন আরব ভারতের সঙ্গে মোজাম্বিকের বাণিজ্যের কথা। তাদের বন্দরে তখন দাঁড়িয়েছিল চারটি বড় বড় সোনা, রূপো ও অন্যান্য মূল্যবান রত্ন এবং মশলা বোঝাই আরবীয় বণিকদের জাহাজ। মোজাম্বিকের সুলতানের কাছে সাহায্য প্রার্থী পর্তুগিজ এই পরিব্রাজক আবিষ্কারক। সুলতান সম্পূর্ণ আশ্বস্ত করলেন তাকে, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাস্কো ডা গামার দিকে। বিধর্মী মুসলমানরা পর্তুগিজদের বাণিজ্যিক সহায়তা করবে না, এই দীর্ঘকাল পর্তুগিজদের ভ্রান্ত ধারণার অবসান ঘটল। সুলতান ভাস্কো ডা গামাকে দিলেন বিশ্বস্ত কয়েকজন পথ প্রদর্শক নাবিক। ভারতের গুজরাটি নাবিক ইবন মাজিদ তাদের নাবিক সর্দার। তাদের দেখানো পথে আরব সাগর অতিক্রম করে 1498-এর 20 মে ভাস্কো ডা গামা পৌঁছালেন ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে। ভারতের সঙ্গে ইউরোপীয় উপনিবেশিকতার প্রথম সূত্রপাত শুরু হয়। আবিষ্কার হয় ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিক জলপথ। যুবরাজ হেনরির স্বপ্ন সফল হয়। তারপর প্রায় 400 বছর ধরে ওই পথে ইউরোপীয় বাণিজ্য জাহাজ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বন্দরে ভিড়েছে। ক্রমে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছে। কালের যাত্রাপথে ইতিহাস প্রবাহিত হয়েছে ভিন্ন খাতে, ভিন্ন লয়ে। তারপর সময়ের হাত ধরে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে সুয়েজ খাল পথ, যা পরবর্তী বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হিসাবে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগসূত্র গড়ে তুলেছে। সুয়েজ খাল পথ সম্পর্কে জানতে আমাদের আনকো আলো চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাই। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করে আছি। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।